হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু স্মার্ট গ্যালাক্সি। স্মার্ট গ্যালাক্সি ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত। আমি তোমাদের প্রিয় তুষার স্যার। আজকে স্টুডেন্টস আবারও একটু ক্লাসটা লেট হয়ে গেল। ইভিনিং ব্যাচও আমাদের শুরু হয়ে গেছে অফলাইনে। এতটা প্রেশার বেড়ে গেছে আবার অফলাইনের কোচিংয়ের, মানে প্রত্যেকটা ব্রাঞ্চই আমাদের একদম ফুল চলছে, যে কারণে অত্যাধিক চাপ যাচ্ছে, যে কারণে বারবার টাইমিংটা আবার মিস্টেক হয়ে যাচ্ছে কিছু কিছু সময়। তো স্টুডেন্টস যাই হোক, একটা সময় অবধি হয়তো আমাদের ব্রাঞ্চের সমস্ত অ্যাডমিশনগুলো যখন ক্লোজ হয়ে যাবে তখন যে রুটিনটা আমরা দেবো সেটা একদম অ্যাকুরেটলি মেনটেন করা যাবে। এখন একটুখানি তোমরাও একটু দেখে নাও, কোনো অসুবিধার ব্যাপার নেই। ক্লাস মিস হবে না, এটা তোমাদেরকে আমি গ্যারান্টি দিচ্ছি। ক্লাস যেরকমভাবে তোমাদের চলছিল ঠিক সেইভাবেই চলবে, খালি কি টাইমিংটা এদিক বা ওদিকে একটু হলেও হতে পারে। তো এই মিনিমাল যে পয়েন্টসটুকু সেটাকে মাথায় রেখে তোমরা একটু দেখে নাও, ঠিক আছে? তো আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো রাজনৈতিক আধিপত্যের যুগ। রাজনৈতিক আধিপত্যের যুগের মধ্যে আমরা বিভিন্ন মহাজনপদ পাবো। আমরা ছোটবেলায়ও পড়েছিলাম ষোড়শ মহাজনপদ, 16টা মহাজনপদ, যার মধ্যে সবচেয়ে শক্তিশালী, কমজোর, উত্তর ভারতের কি আছে, দক্ষিণ ভারতের কোন কোন মহাজনের কি মহাজনপদের মানে কি কি তোমাদের ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, সম্পূর্ণ বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো শুরু থেকে শেষ অব্দি যুক্ত থাকো, একদম এক ভিডিওতেই আমি এটা গড়াটা কমপ্লিট করে দেবো। কালকে মক টেস্ট আনবো তার উপরে, সেটারও ক্লাস তোমাদের জন্য অবশ্যই তৈরি থাকছে। তো তার আগে আমরা অবশ্যই স্মার্ট গ্যালাক্সি কোচিং সেন্টার সম্পর্কে ছোট্ট ইন্ট্রোডাকশন, রেগুলার বেসড যেরকম আমরা দিয়ে থাকি। আমাদের হেড অফিস রয়েছে বালুঘাট, যেটা আমরা 8 বছর ধরে সার্ভিস দিয়ে চলেছি। যেখানে তোমরা যোগাযোগের ভর্তির জন্য এই যে নাম্বারটা দেওয়া রয়েছে 7384198320, এই নাম্বারে যোগাযোগ করতে পারো। এবং এখানে আমাদের এসএসসি জিডি বলো, এনএম জিএনএম, ডাব্লিউপি, কেপি, ফুড এসআই, পিএসসি ক্লার্কশিপ সমস্ত প্রিপারেশন চলছে। এবার কম্বাইন্ড ব্যাচ, রেলওয়েজ, অন্যান্য এক্সামের প্রিপারেশনও চলছে। আবাসিকের ব্যবস্থা শুধু বালুঘাটে রয়েছে, বাকি সব ব্রাঞ্চে তোমাদের সাবজেক্ট ওয়াইজ টিচার থেকে শুরু করে মাঠের প্রস্তুতি সবই তোমাদের রয়েছে। আমাদের বই আমরা সম্পূর্ণ নিজেরাই প্রোভাইড করে থাকি। আমাদের যেটা স্পেশালিটি রয়েছে, আমরা সম্পূর্ণ অফলাইন যে ক্লাসগুলো থাকে স্টুডেন্টস, সেই ক্লাসগুলোকে অনলাইনেও আমরা করিয়ে দিই, ঠিক আছে, যাতে করে স্টুডেন্টসদের 100% স্যাটিসফ্যাকশন আমরা পেয়ে যাই। কারণ আজকে যে এটা আমি অঙ্ক করাচ্ছি, ভুলে গেলে তুমি ইউটিউবে তো রেকর্ডেড আকারে পেয়ে যাচ্ছ, অফলাইনে স্টুডেন্টসরা কেমন করে পাবে? তো সেই ব্যবস্থা আমাদের কিন্তু সম্পূর্ণ করে রাখা রয়েছে। মাঠের প্রস্তুতি, সারাদিনের ক্লাস, কোর্স ফিস থেকে শুরু করে আবাসিকের ফিস সম্পূর্ণটাই তোমরা কিন্তু এই পিডিএফে পেয়ে যাবে। এই পিডিএফটা তোমরা টেলিগ্রাম চ্যানেলে আমাদের পেয়ে যাবে, যার লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। এবার তো আমাদের অন্যান্য ক্লাসেসের লিঙ্ক, পেজের লিঙ্ক, আমার নিজস্ব প্রোফাইল লিঙ্ক সম্পূর্ণটাই পেয়ে যাবে। অনলাইন ক্লাসেসের ক্ষেত্রে ইউপিআইডি নাম্বার রয়েছে, এখানে পেমেন্ট করে পেমেন্ট স্ক্রিনশট দিয়ে দেবে এই নাম্বারে। সেখানে অনলাইনের যে ফিস কত রয়েছে সেটাও সম্পূর্ণরূপে এখানে দেওয়া আছে। মনে রাখবে, আমাদের সম্পূর্ণ ফ্রি ওয়াইফাই জোন, এসি ক্লাসরুম সবকিছু পরিষেবাই কিন্তু আমরা প্রোভাইড করে থাকি। তো আমরা সময় নষ্ট না করে শুরু করব আজকের যে প্রথম পার্টটি নিয়ে, সেটা হলো আমাদের রাজনৈতিক আধিপত্যের যুগ। এটা পার্ট 1 হলেও এখানে আমরা সম্পূর্ণ বিশ্লেষণগুলো গোড়াটাই কিন্তু আমরা এখানে কমপ্লিট করে দেব। ওকে, তো যাই হোক, একবার এক এক করে আমরা এটা শুরু করব আজকের প্রথম পার্টটি নিয়ে। ষোড়শ মহাজন পদ যদি আমরা আলোচনা করি, ষোড়শ মহাজন পদ আলোচনা করতে গিয়ে একটা কথা তোমাদের না বললেই নয়। ষোড়শ মহাজন পদ, এই কথার মধ্যে আমাদের কি রয়েছে? 16টা মহাজন পদ, মানে 16টা জায়গার নাম উল্লেখ আছে। এই 16টা নাম আমাদের হয়তো ছোটবেলায় মুখস্থ রাখতে, এখন মুখস্থ রাখার প্রয়োজন নেই। তবু আমরা যেহেতু ছোটবেলায় মুখস্থ করে নিয়েছিলাম, যেমন অঙ্গমগধ, কুশলকাশী, কুরুমল্ল, বংশবেদী, পাঞ্চাল, সুরসেন, অষ্টকবন্তী, এই যে 12খানা বা 16খানা যে নাম, মানে 12টাই বললাম, যে 16খানা নাম রয়েছে, এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এবং কোনটা কার পাশে অবস্থিত, কোন নদীর তীরে, এই সব প্রশ্নগুলো কিন্তু তোমাদের পরীক্ষায় কিন্তু জেনারেলি আসতে দেখতেই পাওয়া যায়। তো প্রথমে আমাদের কি রয়েছে? মহাজনপদ। তারপরে আমরা তার যে রাজধানী এবং সেটা সম্পর্কে যে বিশেষ তথ্য সেটা নিয়ে একটু আলোচনা করব। আই থিঙ্ক এখানে কোনো গন্ডগোল হয়েছে নাকি একবার দেখে নিই। আচ্ছা, একটু আমাদের এখানে ইয়ে হয়ে গেছে, ঠিক আছে, অসুবিধা আমি বুঝিয়ে বলে দিচ্ছি তোমাদের। প্রথম যে মহাজনপদটা নিয়ে আলোচনা করব সেটা হলো আমাদের কাশী, বারাণসীর কাশী। তোমরা প্রত্যেকেই জানো এটা কোন নদীর তীরে অবস্থিত? বর্ণা নদীর তীরে অবস্থিত বারাণসীর কাশী, যেটা বর্তমানে আমাদের কি নামে পরিচিত? বেনারস বা কাশী নামেও পরিচিত, তাই কি না? বেনারস নামে পরিচিত। প্রাচীনতম এবং অন্যতম শক্তিশালী মহাজনপদ কাশী ছিল কার্পাস বয়ন শিল্পের প্রধান কেন্দ্র। পরীক্ষার তাহলে স্টুডেন্টস প্রশ্ন কিভাবে আসবে সেটাকে জেনে নাও। পরীক্ষায় প্রশ্ন আসবে, ষোড়শ মহাজনপদের কোন মহাজনপদে আমরা কার্পাস বয়ন শিল্পের উল্লেখ পাই, বা কার্পাস বয়ন শিল্প কোথায় ইয়ে করা হতো, মানে কোথায় আবাদ কার্পাস বয়ন শিল্প আমরা কোথায় উল্লেখ পেয়েছিলাম, প্রধান বাণিজ্য কেন্দ্র হিসেবে কোথায় আমরা উল্লেখ পেয়েছিলাম? তো সেটা পেয়েছিলাম আমরা কাশীতে, ঠিক আছে। নেক্সট আমরা এগিয়ে যাবো পরবর্তী স্লাইডে। আমাদের পরবর্তী স্লাইডে কি রয়েছে? আমাদের মহাজনপদ রয়েছে আমাদের কোশল।
কোশল যে মহাজনপদটা রয়েছে তার যে রাজধানী ছিল সেটা ছিল শ্রাবন্তী। এটা শ্রাবন্তী হবে, শ্রাবন্তী। কোশলের রাজধানী ছিল আমাদের শ্রাবন্তী। উল্লেখ্য কোশল রাজ প্রসেনজিৎ ছিলেন গৌতম বুদ্ধের সময়কালীন। এটা কিন্তু তোমাদের পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যে কোন মানে ষোড়শ মহাজনপদের কোন রাজা গৌতম বুদ্ধের সমসাময়িক ছিলেন, তো সেটা ছিল আমাদের হচ্ছে কোশল রাজ আমাদের প্রসেনজিৎ। নেক্সট পার্টটা কি রয়েছে এক নজরে দেখে নাও। বলেছে মগধ। মগধ হলো ষোড়শ মহাজনপদের সবচাইতে শক্তিশালী রাজ্য, ঠিক আছে, যেখানে কৃষি বাণিজ্য সবকিছু ছিল এবং প্রত্যেকটা রাজার টার্গেটই ছিল আমাদের মগধ। তারা এসে আগে মগধ দখলের জন্য উঠে পড়ে লাগতো। যেমন পরবর্তীকালে অজাতশত্রু পুত্র উদয়ভদ্র, উদয়ন, ঠিক আছে, এরা প্রত্যেকের রাজধানী প্রথমে ছিল পাটলিপুত্র এবং তারপরে সেটাকে স্থানান্তরিত করে মগধে শিফট করায়। মগধের রাজধানী ছিল কোথায় আমাদের? রাজগৃহ বা রাজগীর, ঠিক আছে, এটা তোমাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে। নেক্সট কোন মহাজনপদ রয়েছে আমাদের? সেটা হলো বৎস। বৎসর মহাজন যে পদটা রয়েছে তার যে রাজধানী, সেই রাজধানীর নাম হলো আমাদের কোশাম্বী। মনে রাখার বিষয়ে বৎস যে আমাদের মহাজনপদটা, এটা যমুনা নদীর তীরে অবস্থিত। যমুনা নদীর তীরে আমাদের কোন শহর অবস্থিত? প্রয়াগরাজ, বর্তমান নাম প্রয়াগরাজ, আগে যেটা আমাদের নাম ছিল কি এলাহাবাদ। একে কেন্দ্র করে বৎস রাজ্যটি গড়ে ওঠে। গৌতম বুদ্ধের সমসাময়িক বৎসরাজ উদয়ন, উদয়ন বা উদয়ন ছিলেন কিন্তু একজন বৌদ্ধ শাসক এবং অবশ্যই তিনি কিন্তু বৌদ্ধদেবের সমসাময়িক ছিলেন। তিনি ছিলেন বৎস রাজা, বৎস বংশের রাজা তিনি ছিলেন। নেক্সট কি আছে আমাদের? নেক্সট রয়েছে সুরসেন। সুরসেন আমাদের রাজধানী কি? সুরসেনের রাজধানী হলো মথুরা, যেটা হলো আমাদের যমুনা নদীর তীরে অবস্থিত। গ্রিক লেখকের বর্ণনায় সৌরসেনয় বা সুরসেন যেটা বলা হচ্ছে এবং মেথরা, এই দুটি শব্দের উল্লেখ পাওয়া যায়। এটা অত ইম্পর্টেন্ট না, ভেরি ইম্পর্টেন্ট। সুরসেনের শাসক অবন্তিপুত্র, সুরসেনের শাসক অবন্তিপুত্র গৌতম বুদ্ধের কিন্তু অন্যতম শিষ্য ছিলেন। তো তোমরা দেখতেই পাচ্ছ মগধটা কিন্তু অনেকটাই গৌতম বুদ্ধের সমসাময়িক, এবং আমরা প্রত্যেকেই জানি গৌতম বুদ্ধ এবং মহাবীর জৈন দুজনেই সমসাময়িক ছিলেন। ওরা প্রত্যেকেই কিন্তু বৌদ্ধ ধর্ম এবং জৈন ধর্মে কিন্তু সমসাময়িক ছিলেন। এরপরে আমাদের চলে আসবে কুরু। কুরু যেটা বর্তমান আমাদের রাজধানী রয়েছে আমাদের ইন্দ্রপ্রস্থ, প্রত্যেকেই জানো। ইন্দ্রপ্রস্থ কার আগের নাম ছিল? সেটা হলো দিল্লি। আমাদের বর্তমানে যেটা দিল্লির নগর রয়েছে তার আগের নাম ছিল হচ্ছে ইন্দ্রপ্রস্থ। বর্তমান দিল্লি বা মিরাট অঞ্চলে কুরু রাজ্যটির অবস্থান ছিল। প্রাচীন কুরু রাজ্যের অন্তর্গত কুরু, যেটা বর্তমান নাম হচ্ছে আমাদের কুরুক্ষেত্র। আমাদের হরিয়ানার যে কুরুক্ষেত্র বা হরিয়ানা রাজ্যের যে কুরুক্ষেত্র জায়গাটি, তার আগের নাম ছিল আমাদের হচ্ছে কুরু, ঠিক আছে। এর পরবর্তী যে মহাজনপদ সেটা হলো আমাদের অশোক। অশোকের রাজধানী কোথায় ছিল? অশোকের রাজধানী ছিল তোমাদের হচ্ছে পোতালি। এই রাজ্যটা কোন নদীর তীরে অবস্থিত? নর্মদা এবং গোদাবরীর মধ্যবর্তী স্থান হচ্ছে আমাদের হচ্ছে অশোক। এটা তোমাদের পরীক্ষার জন্য বাকি আর খুব বেশি ইম্পর্টেন্ট না। নেক্সট কোশ্চিন, গান্ধার। তোমরা জানো এই যে গান্ধার শিল্পটা সম্পূর্ণরূপে আমরা ওখানে একটা এসেন্স পাই গৌতম বুদ্ধের বা বৌদ্ধ ধর্মের আমরা এসেন্স পাই। ইন্দো গ্রিক বাদেও, ভারতীয় এবং গ্রিক সভ্যতার মিশ্রণ বাদেও আমরা বৌদ্ধ ধর্মের একটা এসেন্স পেয়ে থাকি। গান্ধারের আমাদের রাজধানী ছিল তক্ষশিলা। বিখ্যাত ব্যাকরণবিদ পাণিনি। পাণিনি কে ছিল? সংস্কৃত ব্যাকরণবিদ। প্রথম সংস্কৃত ব্যাকরণবিদ আমাদের কে ছিল? পাণিনি। এবং পণ্ডিত কৌটিল্য, যে ছিল চন্দ্রগুপ্ত মৌর্যের গুরু, কৌটিল্য তক্ষশিলা বিশ্ববিদ্যালয় থেকে তিনি কিন্তু আমাদের লাভ করেছিলেন, শিক্ষা লাভ করেছিলেন, ঠিক আছে। পরবর্তী পাঠে কি লিখেছে? পরবর্তী পাঠে কি আছে? বিম্বিসার সম্পর্কে। আমাদের ষোড়শ মহাজনপদ থেকে যেগুলো যেগুলো ইম্পর্টেন্ট টার্মস আমরা সেটা কমপ্লিট করে নিলাম। এবার আমরা এক এক করে বিভিন্ন রাজা সম্পর্কে জানবো এবং তাদের রাজ্য সম্পর্কে জানবো। বিম্বিসার ছিলেন মগধের বা হর্ষঙ্গ বংশের প্রতিষ্ঠাতা। পরীক্ষার ডাইরেক্ট প্রশ্ন হবে হর্ষবংশের প্রতিষ্ঠাতার নাম কি বা হর্ষঙ্গ বংশের শ্রেষ্ঠ রাজার নাম কি? তো মাথায় রাখতে হবে তোমাদের হর্ষঙ্গ বংশের প্রতিষ্ঠাতা বা হর্ষঙ্গ বংশের শ্রেষ্ঠ রাজার নাম হলো বিম্বিসার। 545 খ্রিস্টাব্দে তিনি সিংহাসনে আরোহণ করেন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তিনি কি উপাধি গ্রহণ করেছিলেন? শ্রেণিক। শ্রেণিক উপাধি কে গ্রহণ করেছিল? আমাদের বিম্বিসার। এই বিম্বিসার যে ছিল তার রাজধানী কোথায় ছিল? রাজগৃহ বা রাজগীর, এটা ছিল তার রাজধানী। এবং তিনি ভেরি ভেরি ইম্পর্টেন্ট মহাবীর এবং গৌতম বুদ্ধের দুজনেরই কিন্তু সমসাময়িক ছিলেন। কেননা গৌতম বুদ্ধ এবং মহাবীর দুজনে কিন্তু নিজেরাই সমসাময়িক ছিলেন এবং ওই সময়ের হর্ষঙ্গ বংশের রাজা ছিল বিম্বিসার। সব থেকে বেশি ইম্পর্টেন্ট কিন্তু তার উপাধিটা, এটা কিন্তু পরীক্ষায় সবচেয়ে বেশি আসতে দেখতে পাওয়া যায়।
পরবর্তী স্লাইডে কি আছে আমরা এক নজরে দেখে নেব। অজাতশত্রু 493 খ্রিস্টপূর্বাব্দে অজাতশত্রু কোন উপাধি ধারণ করেছিল? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, উনিক উপাধি ধারণ করেছিল এবং তিনি মগধের সিংহাসন আরোহণ করেন। তার রাজধানী কোথায় ছিল? তার রাজধানী ছিল গিরিব্রজ বা রাজগৃহে। এবং আমরা জানি যে 4টা আমাদের বৌদ্ধ হয়েছিল, সম্মেলন হয়েছিল। প্রথমটা আমাদের কে করেছিল? অজাতশত্রু, যেটা আমাদের দাওয়াই রয়েছে। দ্বিতীয়টা করেছিল কে? আমাদের কালাশোক, ঠিক আছে। তৃতীয়টা করেছিল কে? অশোক। এবং চতুর্থ কে করেছিল? কনিষ্ক। এই 4টা আমাদের বৌদ্ধ সংহতি হয়েছিল। এই অজাতশত্রু আমাদের রাজগৃহে প্রথমটা করেছিল, কালাশোক করেছিল বৈশালীতে, অশোক করেছিল পাটলিপুত্র এবং কনিষ্ক করেছিল কাশ্মীরে। এই 4টার মধ্যে প্রথম যে বৌদ্ধ সংগতি সেটা কিন্তু আমাদের হয়েছিল অজাতশত্রুর আমলে, এবং যার উপাধি কি ছিল আমরা কেবলই বললাম, পুনিক উপাধি তিনি ধারণ করেছিলেন। এরপরে তার পুত্র উদয়ন তাকে হত্যা করে সিংহাসনে বসে এবং তিনি পাটলিপুত্রের রাজধানী স্থানান্তরিত করেছিল। যেটা এর আগে অব্দি রাজধানী ছিল আমাদের রাজগৃহ বা রাজগীর, সেটা উদয়ন প্রথমবারের জন্য পাটলিপুত্রের রাজধানী স্থানান্তর করেছিল, যেটা তোমাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্ট। পরবর্তী পাঠে কি রয়েছে আমরা এক নজরে দেখে নেব। শিশুনাগ বংশ বা শৈশনাগ বংশ। শিশুনাগ বংশের প্রতিষ্ঠাতা ছিল, এই শিশুনাগ ছিল শৈশনাগ বংশের প্রতিষ্ঠাতা। শৈশনাগ বংশ তাদের যে রাজধানী ছিল এতদিন পর্যন্ত পাটলিপুত্র, যেটা কে করেছিল? উদয়ন করেছিল, সেইটাকে স্থানান্তরিত করে দেয়, করে তার রাজধানী নিয়ে চলে যায় বৈশালীতে। আমরা কেবলই বললাম কি দ্বিতীয় বৌদ্ধ সম্মেলন কোথায় হয়েছিল, তো মনে রাখার তোমাদের বিষয় স্টুডেন্টস, দ্বিতীয় বৌদ্ধ সম্মেলন কিন্তু হয়েছিল বৈশালীতে। কার আমলে? কালাশোকের আমলে কিন্তু সেটা হয়েছিল, এবং সেই রাজধানী স্থানান্তর প্রথমবারের জন্য করেছিল শিশুনাগ। এবং পরবর্তীকালে যখন কালাশোক সিংহাসনে বসে তখন কিন্তু আবার পাটলিপুত্রে তিনি কিন্তু রাজধানী স্থানান্তর করেন। তার রাজধানী আবারও একবার মাঝখানে আসতো। তাহলে একদম সিম্পল প্রশ্ন, শিশুনাগ বংশের বা শৈশনাগের রাজধানী কোথায় ছিল? সেটা আমাদের ছিল প্রথমে হচ্ছে বৈশালীতে, পরে কালাশোক সেনা থেকে স্থানান্তরিত কোথায় করে? পাটলিপুত্রে। কিন্তু বৈশালীতেই তিনি দ্বিতীয় যে বৌদ্ধ সংহতি সেটার কিন্তু আহ্বান করেছিলেন, ঠিক আছে। নেক্সট স্লাইডে কি আছে দেখে নেব। এরপরে চলে আসলো আমাদের নন্দবংশ। নন্দবংশ আমাদের শুরু হয়েছিল 364 খ্রিস্টাব্দ থেকে 324 খ্রিস্টপূর্বাব্দে। এর প্রতিষ্ঠাতার নাম কি? এর প্রতিষ্ঠাতার নাম হলো মহাপদ্মনন্দ। পুরাণ মতে তিনি ছিলেন নন্দবংশের প্রতিষ্ঠাতা। আমাদের পুরাণ মতে বলতে আমাদের মোট কটা পুরাণ আছে? 18টা পুরাণ। এই 18টা পুরাণের মধ্যে একটি পুরাণ মতে আমাদের মহাপদ্মনন্দ ছিল আমাদের হচ্ছে নন্দবংশের প্রতিষ্ঠাতা, এবং তিনি যে উপাধি গ্রহণ করেছিলেন তার উপাধি ছিল আমাদের দ্বিতীয় পরশুরাম, যেটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মহাপদ্মনন্দ কোন উপাধি গ্রহণ করেছিল? সেটা করেছিল আমাদের দ্বিতীয় পরশুরাম উপাধি তিনি গ্রহণ করেছিলেন। পরবর্তী স্লাইডে তোমাদের কি রয়েছে এক নজরে দেখে নাও। ধননন্দ। নন্দবংশের শেষ রাজা যে কে ছিল ধননন্দ, এবং অত্যন্ত অত্যাচারী শাসক ছিলেন। আলেকজান্ডার যখন ভারত আক্রমণ করেছিল কত সালে? 326 বিসি, বিফোর ক্রাইস্ট, অর্থাৎ খ্রিস্টপূর্বাব্দে যখন তিনি ভারত আক্রমণ করেছিলেন, ওই সময় নন্দবংশের যে রাজা ছিল সেটা ছিল আমাদের ধননন্দ। এটা তোমাদের কিন্তু পরীক্ষার জন্য ভেরি 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 ইম্পর্টেন্ট। এরপরে চলে আসবে ভারতের বৈদেশিক আক্রমণ। ভারতে বিভিন্ন ধরনের বৈদেশিক আক্রমণ হয়েছিল। এর মধ্যে দরায়ুস আমাদের ভারতে তোমাদের সর্বপ্রথম এর যে নামটা সেটা যে আমরা পেয়েছিলাম সেটা পেয়েছিলাম ইন্ডিকা গ্রন্থে। তো তোমরা প্রত্যেকেই জানো যে ইন্ডিকা গ্রন্থের রচয়িতাকে মেগাস্থিনিস। মেগাস্থিনিস কারা বলে ভারতবর্ষে আসে? সেটা হলো চন্দ্রগুপ্ত মৌর্য। চন্দ্রগুপ্ত মৌর্যের সময় মেগাস্থিনিস ভারতে এসেছিল, এবং তার রচয়িতা যে ইন্ডিকা গ্রন্থ, ইন্ডিকা গ্রন্থ আর কি, ইন্ডিকা বা ইন্ডিকা গ্রন্থ, সেই গ্রন্থ থেকে কিন্তু আমরা দরায়ুস সম্পর্কে জানতে পারি। তো নসগি রুস্তমের লেখতে প্রথমবারে সরি এটা আমি একটু গন্ডগোল করে ফেললাম। এটা ঠিকই বলেছি আমি, এটা তো আলাদা কথাই লেখা আছে। ইন্ডিকা গ্রন্থ থেকেও আমরা জানতে পেরেছিলাম, ইন্ডিকা গ্রন্থ থেকেও এই দরায়ুস সম্পর্কে আমরা জানতে পেরেছিলাম। এখানে ব্যাপারটা এখানে আলাদা লেখা আছে। নসগি রুস্তম লেখতে সর্বপ্রথম ইন্ডিয়া যে নামটা সেটার উল্লেখ পাওয়া যায়, ঠিক আছে। এটা তোমাদের কিন্তু ভেরি একটা ইম্পর্টেন্ট পার্ট। আমাদের ইন্ডিয়া যে ভারতবর্ষ, আমাদের নাম ইন্ডিয়া, এই নামটা প্রথমবারের জন্য কোথায় উল্লেখ ছিল? সেটা ছিল নসগি রুস্তমে। আর দরায়ুস সম্পর্কে আমরা কিন্তু আমরা ইন্ডিকা গ্রন্থ সম্পর্কে গ্রন্থে কিন্তু আমরা তার উল্লেখ অবশ্যই পেয়েছিলাম। আচ্ছা, পরবর্তী স্লাইডে কি আছে? পার্শিক আক্রমণ।
পার্সিক আক্রমণ বা দরায়ুস যে একজন পার্সি ছিলেন, তার আক্রমণের ফলাফল পার্সিক লিপি আরমেইক বা আরমেনীয় যে লিপির অনুকরণে ভারতে খরস্রী লিপির সৃষ্টি হয়। পার্সিক লিপির ধাঁচ কি ছিল? আরমেনীয় লিপি, এবং এটার উপরেই ভিত্তি করে খরস্রী লিপির কিন্তু ভারতে সৃষ্টি হয়েছিল। ভারতে হিন্দু এবং সেই সূত্রে হিন্দুস্তান নামটা পার্সিকদের কিন্তু অবদান। তাহলে আমাদের হিন্দুস্তান যে নামটা, সেই নামটা আমাদের কে দিয়েছিল? সেটা দিয়েছিল পার্সি বা পার্সিকরা সেই নামটা প্রদান করেছে। ঠিক আছে, পরবর্তী হচ্ছে গ্রিক বীর আলেকজান্ডার ভারতের অভিযান। 326 খ্রিস্টাব্দে তিনি ভারতবর্ষের জন্য রওনা হন এবং 327 খ্রিস্টাব্দে তিনি যখন ভারতবর্ষে ঢোকেন, তখন তিনি সিন্ধু প্রদেশ বা সিন্ধু যে নদী সেটা অতিক্রম করে একমেনীয় সম্রাট দ্বিতীয় দরায়ুসকে পরাজিত করে এবং ভারতে গ্রিক আধিপত্যের কিন্তু সূচনা হয়। তাহলে প্রথমেই তিনি ঢুকে দরায়ুসকে পরাজিত করেন এবং ভারতে গ্রিক আধিপত্যের কিন্তু সেখান থেকে সূচনা হয়ে যায়। যদি বলা হয় তিনি ভারতে কত সালে পৌঁছেছিলেন, তাহলে কিন্তু সেটা হবে 327 খ্রিস্টপূর্বাব্দ, আর তিনি রওনা কবে দিয়েছিলেন সেটা হবে 326 খ্রিস্টপূর্বাব্দ। তার আক্রমণের বিভিন্ন পর্যায়, হিদাসপিসের যুদ্ধ বা ঝিলমের যুদ্ধ নামে যেটা পরিচিত, যেটা হয়েছিল 327 বিসিতে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 327 বিফোর খ্রিস্টপূর্বাব্দে ঝিলম নদীর তীরে তৃতীয় পর্যায়ে আলেকজান্ডার এবং পুরু মধ্যে ঝিলমের যুদ্ধ বা হিদাসপিসের যুদ্ধ হয়েছিল। ভারতের ঝিলম এবং চন্দ্রভাগা নদীর মধ্যবর্তী অঞ্চলে রাজা পুরু বীর ক্রমে যুদ্ধ করে ঝিলম বা হিদাসপিসের যুদ্ধে আলেকজান্ডারের কাছে পরাজিত হয়েছিল এবং বন্দী হয়েছিল। তো এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে ঝিলমের যুদ্ধ কত সালে হয়? 327-এ। কোন নদীর তীরে? ঝিলম নদীর তীরে। কার কার মধ্যে? আলেকজান্ডার এবং পুরুর মধ্যে। কে হেরেছিল? সেখানে কিন্তু পুরুরা হেরে যায়। ঠিক আছে, পরিণতি স্বরূপ 325 খ্রিস্টপূর্বাব্দে বেলুচিস্তানের মধ্যে দিয়ে ব্যাবিলনের পথে যাত্রার সময় 323 খ্রিস্টপূর্বাব্দে ব্যাবিলনের পথে আলেকজান্ডারের মৃত্যু হয়। তার আলেকজান্ডারের মৃত্যু কোথায় হয়েছিল? মিশরে, অর্থাৎ ব্যাবিলনে। এবং কত সালে? 323 বিফোর ক্রাইস্ট বা খ্রিস্টপূর্বাব্দে কিন্তু তার মৃত্যু হয়েছে। পরবর্তী প্রশ্ন পার্ট আমাদের কি রয়েছে? আক্রমণের ফলাফল। এই আক্রমণের ফলে আমরা কেবলই যা আমরা একটু আগে আলোচনা করলাম যে ভারতীয় যে ভারত এবং গ্রিক সভ্যতা, যেখানকার আমরা উদাহরণ কোথায় দেখতে পাই? আমরা গান্ধার শিল্পে দেখতে পাই। সেই গান্ধার শিল্পের মধ্যে গ্রিপের যে শৈলকলা বা সৃষ্টি, সেগুলো কিন্তু আমরা এক নজরে স্পষ্টভাবে দেখতে পাই। এরপরে চলে আসলো আমাদের হচ্ছে চন্দ্রগুপ্ত মৌর্য। চন্দ্রগুপ্ত মৌর্যের যে গুরু ছিলেন সে ছিল কৌটিল্য, যাকে আমরা খুব ফেমাস চাণক্য বলে জানি। ফেমাস চাণক্য বা বিষ্ণুগুপ্ত যার উপাধি ছিল, তিনি ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্যের প্রধান পরামর্শদাতা এবং প্রধানমন্ত্রী। কৌটিল্য বা চাণক্য কি রচনা করেছিল? অর্থশাস্ত্র। এই অর্থশাস্ত্র থেকে আমরা মৌর্যদের প্রশাসনিক ব্যবস্থা, রাষ্ট্রনীতি এবং অন্যান্য সমস্ত তথ্যগুলো জানতে পারি। তো এখান থেকে প্রথম প্রশ্ন কি হচ্ছে? অর্থশাস্ত্র কে রচনা করেছিল? সেটা করেছিল কৌটিল্য। সেখান থেকে আমরা কি জানতে পারি? মৌর্য সাম্রাজ্যের যে শাসন ব্যবস্থা সেটা সম্পর্কে আমরা জানতে পারি। বিশাখ দত্তের মুদ্রা রাক্ষস, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মুদ্রা রাক্ষস গ্রন্থের রচয়িতাকে, সেটা হলো বিশাখ দত্ত। সেখান থেকে আমরা চন্দ্রগুপ্ত মৌর্য এবং পর্বতেশ্বরের পুত্র মলয় কেতুর বিবাদের কথাও আমরা জানতে পেরেছিলাম। তবে এটা তোমাদের বেশি ইম্পর্টেন্ট যে মুদ্রা রাক্ষস গ্রন্থটার রচয়িতাকে। এরপরে আসলো সিংহাসন রোহণ। নন্দবংশের শেষ রাজা ধননন্দকে পরাজিত করেছিল কে? চন্দ্রগুপ্ত মৌর্য। তাকে উচ্ছেদ করিয়ে 324 খ্রিস্টপূর্বাব্দে মগধে মৌর্য বংশের প্রতিষ্ঠা হয়। এবং তোমরা দেখতেই পাচ্ছ এই সময় কিন্তু আমাদের আলেকজান্ডারও ছিল এবং দরায়ুসও কিন্তু ওই সময়কারী লোক। রাজনৈতিক সাফল্য এবং সাম্রাজ্য বিস্তার। সেলুকাসের দূত হিসেবে মেগাস্থেনিস যে এসেছিল চন্দ্রগুপ্ত মৌর্যের রাজসভায়, তাকে আসার পর তার যে ইন্ডিকা গ্রন্থ, এই ইন্ডিকা গ্রন্থ থেকে কিন্তু আমরা চন্দ্রগুপ্ত মৌর্য সম্পর্কে প্রচুর তথ্য কিন্তু আমরা হাতের কাছে পেয়েছিলাম। পরবর্তী পাঠ কি রয়েছে? বিন্দুসার। মহাভাষ্য থেকে আমরা জানা যায় অমিত্রাঘাত বা শত্রু হরণকারী চন্দ্রগুপ্ত মৌর্যের কেন বলছি, বিন্দুসারের যে উপাধি, বিন্দুসারের উপাধি কি ছিল? অমিত্রাঘাত। এবং এই অমিত্রাঘাত কথার অর্থ হলো শত্রু হরণকারী। তিনি উপাধি গ্রহণ করেছিলেন। স্ট্র্যাবোটের রচনা অনুযায়ী তার নাম ছিল অমিত্র চ্যাটার্স। ঠিক আছে, তো এটাও ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হলো অমিত্রাঘাতটা ভেরি ইম্পর্টেন্ট, যার মানেটাও কিন্তু তোমাদের ভেরি ইম্পর্টেন্ট, শত্রু
হননকারী। এরপরে আসলো আমাদের মৌর্য বংশের শ্রেষ্ঠ রাজা অশোক। তিনি ছিলেন মৌর্য বংশের তৃতীয় এবং শ্রেষ্ঠ রাজা। তার রাজ্য অভিষেক হয়েছিল ৩২৬৯ খ্রিস্টপূর্বাব্দে। কলিঙ্গ যুদ্ধের পর্যন্ত তিনি প্রচুর রাজ্য জয় করেছিলেন। সেটা যুদ্ধ হয়েছিল তার ২৬১ খ্রিস্টাব্দে। সেই পর্যন্ত তিনি যুদ্ধনীতির উপরেই তিনি জোর দিয়েছিলেন। কিন্তু কলিঙ্গ যুদ্ধে যে প্রচুর মানুষ মারা গেল, মারা যাওয়ার ফলে তার মনে যখন তার আঘাত লাগলো, তারপরে তিনি চণ্ডাশোক থেকে ধর্মাশোকে রূপান্তরিত হন এবং তিনি বৌদ্ধ ধর্মের প্রতি আকৃষ্ট হন এবং তিনি তৃতীয় বৌদ্ধ সংহতির সূচনা করেছিলেন। সেটা করেছিলেন পাটলিপুত্রে। তার কথাই ছিল সব মনীষে প্রজামম, মানে সমস্ত লোকই আমার হচ্ছে মানে সমস্ত প্রজাই আমার কাছে, আমি তাদেরকে সেবা করব এক কথায়, সেই কথাটা তিনি বলেছিলেন। এবং তিনি মোট ৮৪,০০০ বৌদ্ধ স্তূপ কিন্তু নির্মাণ করেছিলেন। তো সব মনীষে প্রজামম কথাটা কার শিলালিপিতে দেখতে পাওয়া যায়? অশোকের শিলালিপিতে। এবং এই অশোকের শিলালিপি কে পাঠোদ্ধার করেছিল? ১৮৩৭ খ্রিস্টাব্দে জেমস প্রিন্সেপ এ হচ্ছে অশোকের শিলালিপি কিন্তু পাঠোদ্ধার করেছিল। এটা তোমাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে। পরবর্তী পাঠে এগিয়ে যাবো। পরবর্তী পাঠ কি রয়েছে? লিপি। কেবলই বললাম ১৮৩৭ জেমস প্রিন্সেপ অশোকের শিলালিপি পাঠোদ্ধার করে। ঐতিহাসিক স্মিথের মতে অশোক ছিলেন মানব জাতির প্রথম ধর্মগুরু। মানব জাতি নিয়ে ভাবার প্রথম যে কাজটা করেছিল সেটা কিন্তু অশোকের হাত ধরেই শুরু হয়েছিল, সেটা স্মিথের মতানুযায়ী। পরবর্তী আমাদের পাঠটা কি রয়েছে? অশোকের মুখ্য অনুশাসন, চতুর্থ মুখ্য গিরিশাসন, যেখানে তিনি ভেরি ঘোষ, ভেরি মানে হচ্ছে যুদ্ধ, ওটার পরিবর্তে তিনি ধম্ম, বা এই যে ধম্ম কথাটার প্রথমবারের জন্য অশোকের কথাতেই দেখতে পাই আমরা, সেটা হচ্ছে একাদশ মুখ্য গিরিশাসনে। তার অনেকগুলো স্তূপ ছিল, লিপি ছিল, তার মধ্যে ধম্ম কথাটা কোথায় দেখতে পাই? একাদশে। এবং ১৩ নম্বর লিপিতে আমরা দেখতে পাই কলিঙ্গ যুদ্ধের কথা আমরা দেখতে পাই, যেটা কত সালে হয়েছিল? ২৬১ বিসিতে আমাদের হয়েছিল। এটাও কিন্তু তোমাদের পরীক্ষার জন্য ভীষণই ইম্পর্টেন্ট। সাতবাহন বংশ, এরা ছিল জাতিতে ব্রাহ্মণ। সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, যার নাম হচ্ছে শিমুক। তো এরা ছিল জাতিতে ব্রাহ্মণ ছিল। তাদের আদিনিবাস ছিল অস্ত্র এবং পুরাণে সেই সূত্র অনুসারে সাতবাহনের অস্ত্র বংশজাত বা অস্ত্রভিত্ত বলা হয়েছে। সাতবাহন বংশের কিন্তু রাজধানীটাও খুবই গুরুত্বপূর্ণ, যেগুলো থেকে আমরা এক এক করে আসবো। সাতবাহন বংশের কেবলই যেটা বললাম, আমাদের প্রতিষ্ঠাতা কে ছিল? আমাদের ছিল শিমুক। এবং এই বংশের যে গোদাবরী নদীর তীরে এই বংশটা, মানে যে রাজধানী ছিল, রাজধানীর নাম কি ছিল? প্রতিষ্ঠান বা পৈঠান। একই নাম, একই কথা। পৈঠান বা প্রতিষ্ঠান ছিল আমাদের হচ্ছে মানে তোমার হলো সাতবাহন বংশের রাজধানী। এবং সেটা কে স্থাপন করেছিল? তার যে শুরু করেছিল শিমুক, সে। প্রথম সাতকর্ণী বা গৌতমীপুত্র সাতকর্ণী কিন্তু ছিল এই বংশের শ্রেষ্ঠ রাজা। তো প্রথম সাতকর্ণীকে দক্ষিণ পথপতি বলা হয়ে থাকে। তার মহর্ষি নয়নিকার রচয়িত নানাঘাট লেখ, নানাঘাট লেখ হচ্ছে গৌতমীপুত্র সাতকর্ণী সম্পর্কেই লেখা। তা থেকে জানা যায় যে প্রথম সাতকর্ণীর আমলে দক্ষিণ ভারতটা তিনি অনেকটাই কিন্তু জয় করেছিলেন। তো নানাঘাট লেখ কার সম্পর্কে, কোন বংশ সম্পর্কে? আমাদের সাতবাহন বংশ। কার সম্পর্কে? প্রথম সাতকর্ণী বা গৌতমীপুত্র সাতকর্ণী সম্পর্কে আমাদের রচনা করা। গৌতমীপুত্র সাতকর্ণী তিনি ছিলেন এই সাতবাহন বংশের শ্রেষ্ঠ রাজা। গোদাবরী নদীর জয়ের পরে তিনি দক্ষিণ পথপতি উপাধি গ্রহণ করেছিল এবং তার রাজধানীও ছিল, কিন্তু তিনি চেঞ্জ করেননি, তারও রাজধানী ছিল হচ্ছে প্রতিষ্ঠান। এবার কুষাণ বংশ সম্পর্কে আমরা আসবো। এদের আদি নিবাস ছিল আমাদের এশিয়াতে এবং তার আদি গোষ্ঠী যেটা ছিল, সেই আদি গোষ্ঠী কি ছিল? আমাদের সিইউটি গোষ্ঠী। এটা তোমাদের পরীক্ষার জন্য খুব বেশি ইম্পর্টেন্ট না, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমাদের এই কুষাণ বংশের প্রতিষ্ঠাতার নাম কি? তার নাম হচ্ছে কুজুল কথফিসিস। কুজুল কথফিসিস ছিল, তিনি হচ্ছে এই কুষাণ বংশের প্রতিষ্ঠাতা। এবং ভারতে যদি বলা হয় যে প্রথম স্বর্ণ মুদ্রার প্রচলন কে করেছিল, তো সঠিক উত্তর হবে হচ্ছে ইন্দো গ্রিক। কিন্তু তোমাদের যদি অপশনে ইন্দো গ্রিক না পাও, তাহলে যদি বলে কোন বংশ করেছিল, তাহলে বলা হবে কুষাণ বংশ। যদি বলা হয় কোন জাতি, তাহলে বলা হবে ইন্দো গ্রিক। যদি অপশনে ইন্দো গ্রিক না থাকে, কোন বংশ থাকে, তাহলে আমাদের হবে কুষাণ বংশ। এরাই হচ্ছে যেমন ভীম কথফিসিসের হাত ধরে আমাদের ভারতবর্ষে প্রথমবারের জন্য স্বর্ণ মুদ্রা চালু হয়েছিল। এবার আসলো আমাদের তাদের শ্রেষ্ঠ রাজা কনিষ্ক। ৭৮ খ্রিস্টাব্দ, এবার কিন্তু এডিতে চলে আসছি আমরা। ৭৮ খ্রিস্টাব্দ, এবার আর খ্রিস্টপূর্বাব্দ নেই। সিংহাসনে আরোহণের উপলক্ষে শকাব্দ সূচনা হয়।
শকাব্দের কে সূচনা করেছিল? সেটা করেছিল কনিষ্ক, নিজস্ব ক্যালেন্ডার, এটা হচ্ছে ওর নিজস্ব ক্যালেন্ডার। বর্তমানে পেশোয়ার, ঠিক আছে, বর্তমানে যেটা পেশোয়ার সেটার আগের নাম ছিল হচ্ছে পুরুষপুর, সেটার আগের নাম ছিল হচ্ছে পুরুষপুর। এই পুরুষপুর ছিল হচ্ছে কনিষ্কের রাজধানী, যেটা বর্তমানে পাকিস্তানের পেশোয়ার। তিনি কাশ্মীরে চতুর্থ বৌদ্ধ সংহতির কিন্তু মানে শুরুটা করেছিলেন। চতুর্থ বৌদ্ধ সংহতি কে করেছিল? আমাদের কনিষ্ক, একটু আগেই বললাম আমরা, সেটা কে কোথায় করেছিল? কাশ্মীর। এবার হচ্ছে সাহিত্য চর্চা। সুশ্রুত কে কোনটা রচনা করেছিল? এগুলো ভেরি ইম্পর্টেন্ট। যেমন চরক কি রচনা করেছিল? চরক সংহিতা। সুশ্রুত করেছিল সুশ্রুত সংহিতা, ভেরি ইম্পর্টেন্ট। মহাভাষ্যের রচয়িতাকে? সেটা হলো আমাদের পতঞ্জলি। মিলিন্দ পঞ্চয়ের রচয়িতাকে? সেটা হলো আমাদের নাগসেন। বৃহৎ কটার রচয়িতাকে? সেটা হলো আমাদের গুণাঢ্য। এগুলো কিন্তু তোমাদের পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এগুলো তোমরা চাইলে কিন্তু ওয়ান লাইনার হিসেবেও করে তোমরা মুখস্থ করতে পারো, যেগুলো কিন্তু তোমাদের পরীক্ষার তোমরা অবশ্যই দেখতে পারো। এবার আসলো আমাদের গুপ্ত বংশ। গুপ্ত বংশ আমাদের শ্রীগুপ্তের হাত ধরে কিন্তু ভারতবর্ষে এসেছিল। এই বংশে প্রতিষ্ঠাতা ছিলেন শ্রীগুপ্ত। তিনি মহারাজা উপাধি গ্রহণ করেছিলেন এবং এই বংশের অন্যতম শ্রেষ্ঠ সম্রাট প্রথম চন্দ্রগুপ্ত কেই মেনলি প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয় গুপ্ত বংশের। তার উপাধি ছিল ভেরি ইম্পর্টেন্ট উপাধি, মহারাজাধিরাজ। মহারাজাধিরাজ উপাধি গ্রহণ করেছিল কে? প্রথম চন্দ্রগুপ্ত। তিনি বৈশালীর লিচ্ছবি রাজা কুমার দেবীকে বিয়ে করেন এবং গুপ্তাব্দের সূচনা করেছিল। এও নিজস্ব ক্যালেন্ডার ইয়ে করেছিল, যেটা আমাদের কি নামে পরিচিত? গুপ্তাব্দ নামে পরিচিত। ঠিক আছে। সমুদ্রগুপ্ত। সমুদ্রগুপ্তের সভাকবি ভেরি ইম্পর্টেন্ট। যে সমুদ্রের সভাকবি কে ছিল? হরিসেন। এবং এই হরিসেনের যে রচনা এলাহাবাদ প্রশস্তি, এই এলাহাবাদ প্রশস্তি থেকে কিন্তু আমরা সমুদ্রগুপ্ত থেকে সম্পর্কে একটা বিশাল ইনফরমেশন পেয়ে থাকি। ভিনসেন্ট স্মিথ এই সমুদ্রগুপ্তের সময়কালকে সমুদ্রগুপ্তকে ভারতের নেপোলিয়ান এবং গোখলে সমুদ্রগুপ্তের সময়কালকে ভারতবর্ষের সুবর্ণ যুগ বলে অভিহিত করেছিলেন। তো ভারতের নেপোলিয়ান কথাটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবং কে উপাধি দিয়েছিল? আমাদের ভিনসেন্ট স্মিথ। যে ভারতকে কি বলেছিল? নৃতাত্ত্বের জাদুঘর, সেটা কে বলেছিল? আমাদের ভিনসেন্ট স্মিথ। এবার আসবো আমরা কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে, এক এক করে বলতে থাকি। দক্ষিণ ভারতে আমাদের যতগুলো 16টা মহাজন পদ ছিল, ওর মধ্যে 15টা মহাজন পদ ছিল কিন্তু আমাদের উত্তর ভারতে। একমাত্র একটাই ছিল দক্ষিণ ভারতে, সেটা ছিল আমাদের অসম। ব্রিজি এবং একবার দুটি মহাজন পদ ছিল প্রজাতান্ত্রিক। তোমার হলো পাঞ্চাল, সুরসেন, বৎসব্রিজি। তোমার হলো কোন কোথাও একটা মার বলে তো কোনো ইয়ে থাকছে না স্টুডেন্টস, এখানে তোমাদের একটা কোনো একটা গন্ডগোল হয়েছে আই থিঙ্ক ইনফরমেশনে। মল্ল হবে, মার তো ছিলই না এখানে, মল্ল। এটা ক্লিয়ার করে নেবে, এটা মল্ল হবে। ব্রিজি এবং মল্ল এই দুটো ছিল একমাত্র প্রজাতান্ত্রিক, বাকি কিন্তু সমস্তগুলো ছিল রাজতান্ত্রিক। অর্থাৎ এখানে যেমন আমরা ভোট দিই ঠিক ওই রকমই ব্যবস্থা। প্রজাতান্ত্রিক ছিল ব্রিজি এবং মল্ল, বাকি কিন্তু একটাও ছিল না। উত্তরের সবচেয়ে উত্তরের উত্তর দিক কোনটা? এই দিকটা। উত্তরের সবচেয়ে উত্তরের ইয়ে ছিল কম্বোজ। দক্ষিণে ছিল আমাদেরকে হচ্ছে অসম। পূর্বে কে ছিল? সবচেয়ে পূর্বে ছিল অঙ্গ। এবং পশ্চিমে কে ছিল? আমাদের গান্ধার। এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। গৌতম বুদ্ধের মৃত্যুর সময় মগধের শাসক কে ছিল? সেটা ছিল আমাদের অজাতশত্রু। অজাতশত্রু ছিল গৌতম বুদ্ধের মৃত্যু হয় সেই সময়কার মগধের শাসক ছিল আমাদের অজাতশত্রু। মগধ নামক মহাজন পদটি প্রতিষ্ঠাতা কে ছিল? সেই প্রতিষ্ঠাতা ছিল আমাদের হচ্ছে ব্রহ্মদত্ত। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মগধের প্রতিষ্ঠাতার নাম কি? সেটা হলো আমাদের ব্রহ্মদত্ত। অশোক বৌদ্ধ সন্ন্যাসী উপগুপ্তের শিষ্য ছিল। উপগুপ্ত ছিল একজন বিখ্যাত বৌদ্ধ সাধক, যার শিষ্য ছিল আমাদের অশোক। মিনান্দারের উপাধি ছিল হচ্ছে ধার্মিকম। আচ্ছা, মৌর্য যুগের বিভিন্ন বাণিজ্য পথের উল্লেখ পাওয়া রয়েছে কৌটিল্যের অর্থশাস্ত্রে। মালবিকাগ্নি গ্রন্থের নায়ক হলেন আচ্ছা এটা এখানে দাঁড়িয়ে হবে। নেক্সট আরেকটা, মালবিকাগ্নি মিত্রম গ্রন্থের নায়ককে? সেই গ্রন্থের নায়ক হচ্ছে অগ্নিমিত্র শুঙ্গ। তোমাদের এখানকার ইম্পর্টেন্ট এটাই, অর্থশাস্ত্রের রচয়িতাকে? সেটা হলো আমাদের এখানে কৌটিল্য হবে। পরবর্তী ইনফরমেশন, কনিষ্ক কাকে দ্বিতীয় অশোক বলা হয়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দ্বিতীয় অশোক কাকে বলা হয়? দ্বিতীয় অশোক বলা হয়ে থাকে আমাদের হচ্ছে কনিষ্ককে। কনিষ্ককে আমাদের দ্বিতীয় অশোক বলে। এবং কে বলেছিল? এটা বলেছিল আমাদের ভিনসেন্ট স্মিথ।
অশোক যাগযজ্ঞে পশু বলিকে নিষিদ্ধ করে দিয়েছিল, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট টার্ম। চন্দ্রগুপ্তের উপাধি কে ছিল? মহারাজাধিরাজ, আমরা একটু আগেই বললাম। মহাপদ্মনন্দের অপর নাম কি ছিল? উগ্রসেন। মহাপদ্মনন্দের অপর নাম কি ছিল? উগ্রসেন। শৈশবে আলেকজান্ডারের গৃহশিক্ষক ছিল বিখ্যাত গ্রিক দার্শনিক, বাদ চলে গেছে, এখানে নাম হবে অ্যারিস্টটল। অ্যারিস্টটল লিখে নেবে, এটা বাদ গেছিল এখানে। অ্যারিস্টটল ছিল আমাদের বিখ্যাত গ্রিক বীর, আলেকজান্ডারের শৈশবের গৃহশিক্ষক। পরবর্তী পাঠ কি আছে? অশোকের ত্রয়োদশ শিলালেখ থেকে জানা যায় কলিঙ্গ যুদ্ধ সম্পর্কে, আমরা একটু আগেই বললাম। 13 নম্বর শিলালেখ থেকে জানতে পারি মৌর্য সাম্রাজ্যের পাটলিপুত্র নগরের পৌরশাসন সর্বাপেক্ষা মূল্যবান উৎস হচ্ছে মেগাস্থেনিসের ইন্ডিকা। কেন মেগাস্থেনিস চন্দ্রগুপ্ত মৌর্যের সময় ভারতে আসে, তো ওর গ্রন্থ থেকে আমরা সবটা জানতে পারবো, স্বাভাবিক ব্যাপার। মুদ্রা রাক্ষস গ্রন্থ কাই লিখেছিল? বিশাখ দত্ত, যার নাটকে কৌটিল্য এবং চন্দ্রগুপ্ত মৌর্যের হাতে নন্দবংশের পতন কিভাবে হয়েছিল সেটা একদম স্পষ্টভাবে উল্লেখিত রয়েছে। পরবর্তী পাঠ কি রয়েছে? চন্দ্রগুপ্ত মৌর্য জৈন পণ্ডিত ভদ্রবাহুর শিষ্য ছিল। তাহলে ভদ্রবাহুর কে শিষ্য ছিল? আমাদের চন্দ্রগুপ্ত মৌর্য। গুপ্ত যুগকে হিন্দু ধর্মের পুনর্জাগরণের যুগ বলা হয়ে কে বলেছিল? সেটা বলেছিল ম্যাক্স মুলার। এটাও কিন্তু তোমাদের ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। থার্ড পয়েন্ট কি আছে? ভারতের রূপার মুদ্রার কে প্রচলন করে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ভারতের রূপার মুদ্রার প্রচলন করেছিল আমাদের দ্বিতীয় চন্দ্রগুপ্ত। সব মনীষে প্রজামম, এই কথাটা আমরা কোথায় দেখতে পাই? অশোক তার কলিঙ্গ যে লেখ 13তম শিলালেখ, সেই 13তম শিলালেখের মধ্যে সব মনীষে প্রজামম এই কথাটা উল্লেখ করেছিলেন। ভিনসেন্ট স্মিথ মৌর্য শাসন ব্যবস্থাকে সীমাহীন স্বৈরতন্ত্র বলে আখ্যা দিয়েছিলেন। এটাও একটা ভেরি ইম্পর্টেন্ট টার্ম। দ্বিতীয় চন্দ্রগুপ্তের দ্বিতীয় রাজধানী, প্রথম রাজধানী কোথায় ছিল? রাজগৃহ। দ্বিতীয় রাজধানী আমাদের কোথায় ছিল? উজ্জয়িনী। কুষাণ যুগে গান্ধার শিল্পের বিশাল বিকাশ ঘটে কিন্তু স্টুডেন্ট। গান্ধার শিল্পের মূল কেন্দ্র ছিল পুরুষপুর বা পেশোয়ার। এই পুরুষপুর কোথায় ছিল? কনিষ্কের রাজধানী এবং তক্ষশিলা। কুষাণদের শেষ শাসকের নাম কি? ভেরি ইম্পর্টেন্ট। কুষাণদের শেষ শাসকের নাম ছিল দ্বিতীয় বাসুদেব। এটাও তোমাদের পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা টার্ম। ওকে, নেক্সট আমাদের কি রয়েছে? নেক্সট একবার দেখে নাও। দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজত্বকালে কে ভারতবর্ষে ছিল? কোন চীনা পরিব্রাজক? সেটা ছিল ফাইয়েন। এবং ফাইয়েন কি রচনা করেছিল? আমাদের ফুকুওকি। ফুকুওকি কে রচনা করেছিল? ফাইয়েন। এবং তিনি কার আমলে ভারতে আসেন? দ্বিতীয় চন্দ্রগুপ্তের আমলে ভারতে আসেন। এবং এই গুপ্ত যুগের বিখ্যাত বন্দরের নাম কি ছিল? আমাদের তাম্রলিপ্ত বন্দর, যেটা কিন্তু আমাদের পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, তো রাজনৈতিক আধিপত্যের যুগের যে তোমাদের কোশ্চেনগুলো ছিল যতগুলো, আমি একদম গোটাটা ওয়ান লাইনার বেস্ট আমি গোটাটা আজকে তোমাদের কমপ্লিট করেছিলাম। এর বাইরে আর সিঙ্গেল কোশ্চেন তোমাদের পড়ার কোনো প্রয়োজন নেই। এটা স্টুডেন্টস আমি তোমাদেরকে দাবি রেখে বলছি, যা করাচ্ছি খালি জাস্ট এইটুকুটা করে যাও। পরীক্ষা আসলে পরীক্ষার সময় বুঝতে পারবে যে তোমরা কতটা কি কমন পাচ্ছ বা পাচ্ছ না। যেভাবে করাচ্ছি করে যাও। টাইমিং এর একটু গন্ডগোল বারবারই হচ্ছে, আমি আগেও বুঝতে পারছি। কারণ দেখো আমি অফলাইন স্টুডেন্টসদের সঙ্গে তো কিছু করতে না, কম্প্রোমাইজ করতে কখনোই পারবো না। কারণ যারা পেড করছি তাদেরকে আমাকে সার্ভিস 100% দিতে হবে। তারপরে যে ফাঁকা সময়গুলো পাচ্ছি আমি 100% চেষ্টা করছি তোমাদের জন্য প্রোভাইড করে দেওয়া। ওকে, তো কাইন্ডলি স্টুডেন্টস তোমরাও একটু ইন্টারেস্ট দেখাও, ভিডিওগুলো শেয়ার করো, সাবস্ক্রাইব করো। হয়তো তোমাদের সাবস্ক্রিপশন বা শেয়ার তোমাদের ক্ষেত্রে ইম্পর্টেন্ট না হলেও আমাদের ক্ষেত্রে ভীষণই গুরুত্বপূর্ণ। তো স্টে হেলদি। কালকে সকালবেলা 9টার ক্লাস, দুপুরে 1টায় রিজনিং অঙ্কের ক্লাস, সন্ধ্যে 6টায় তোমাদের ইংলিশের ক্লাস এবং রাত্রি 8টায় জিকের ক্লাস নিয়ে আবারও আমরা হাজির হচ্ছি, আমি এবং জাকির স্যার তোমাদের সাথে। ভালো থাকো, সুস্থ থাকো এবং কোনো কোশ্চেন থাকলে অবশ্যই জানিও। সব কোশ্চেনের উত্তর আমি দিতে অবশ্যই চাই। তো আজকের মতো স্টুডেন্টস, ধন্যবাদ।